একদিকে প্রধান দুই রাজনৈতিক দলের সংলাপের উদ্যোগ, অন্যদিকে হরতাল। সব মিলিয়ে রাজনৈতিক অস্থিরতা যেন বাড়ছেই। তবে এর মাঝ থেকেও সাধারণ মানুষ খুঁজে বের করতে চায় সমাধানের বিন্দুটি। পদ্মাপাড়ের সাধারণ মানুষও এর থেকে আলাদা নন। আর তাই তো সেই উত্তর খুঁজতে তারা বসেন আড্ডায়, ঝড় তোলেন চায়ের কাপে। সেই চায়ের কাপের ঝড়টা কিরকম তাই দেখব আজকে। তারা ঘোষণা দিয়েছে এক মাস আগে। ভাই একটা চা দিয়েন তো আমারে, দুধ চা। দুধ চা দিয়েন। কি নিয়ে আলাপ হচ্ছে ভাই আপনাদের? কি নিয়ে আলাপ করেন? আপনি চিনতেছেন বড় ভাই? আমার নাম সালাউদ্দিন মাহমুদ, আমি একজন সাংবাদিক, ঢাকা থেকে আসছি। আপনারা কি নিয়ে কথা বলতেছিলেন? এত আচ্ছা ওন্ডা হেফাজত নিয়ে আলাপ করছে যে ঢাকা শহরে হেফাজতের লোকজন বলে মাইরে ফেলাইছে, ওন্ডা সেই কথা বলতেছে। হেফাজত তার অনেক আগের কাহিনী, ওই নিয়ে চিল্লাচিল্লি করে লাভ আছে? না না, সেই কথা বলতেছে যে হেফাজতে ২,৫০০ লোক মাইরে ফেলাই দিছে। বিরোধী দলের নেত্রী বলছে ২,৫০০ থেকে ৩,০০০ লোককে গুম করা হয়েছে। এটা মাননীয় বিরোধী দলের নেত্রী বলছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার আতিক ভাই, জাস্ট ঠিক আছে, আমি একটু বলি ভাই, বিরোধী দল নেত্রী দেখছে আমার ফলোটা শেষ হোক, আপনি তারপর বলেন। আমি বলি এবার আতিক ভাই মারছে, এবার ওনার কথা শুনুন। আমি একটু বলি তারপর আপনি শেষ করেন। এই হেফাজত ইসলাম এক মাসে তারা ঘোষণা দিয়েছে তারা ঢাকা সম্মেলন করবে ৫ তারিখে। গভর্নমেন্ট কোনোভাবে অনুমতি দেয় নাই তাদের সম্মেলনে। তারপরে তারা কি করছে, ঘোষণা দেওয়ার পরে তারা ঢাকা সম্মেলন করার জন্য গেছে, কোথাও তাদের অনুমতি দেয় নাই। গভর্নমেন্ট চাপের মুখে তারপরে শাপলা চত্বরে তাদের অনুমতি দিছে। দেওয়ার পরে আপনার বায়তুল মোকাররম থেকে ওই জায়গা থেকে যখন ছাত্রলীগের ক্যাডার, হ্যাঁ, এবং ছাত্রলীগ এবং যুবলীগের যারা ক্যাডার, তারা অতর্কিত আক্রমণ করছে। আক্রমণ করার পরে এবং পুলিশ প্রশাসন গুলি বর্ষণ করছে, যেটা গণতন্ত্রের বহির্ভূতি। গুলি করার কোনো অধিকার নাই পুলিশের, এটা গভর্নমেন্ট অনুমতি দিতে বিধায় গুলি করছে। তারপরে আপনার গুলি করার পরে কি করছে, লাশ নিয়ে মঞ্চের সামনে গেছে। তারা গভর্নমেন্ট অনুমতি দেওয়ার যে টাইমটা ছিল সেই টাইমে তারা চলে যেত, কিন্তু গুলি করে মাইরে ফেলানো কারণে তারা যায় নাই। এখানে আপনার বলি একটা কথা বলি, আপনি প্রথম বললেন না যে সমাবেশ, আসলে ওই দিন ছিল হচ্ছে ঢাকা অবরোধ। ঢাকা অবরোধ ৬টা পয়েন্টে কিন্তু তাদের অনুমতি ছিল অবরোধের, এবং সকাল থেকে কিন্তু তারা ওখানে অবরোধ করছে। ঢাকা অবরোধ ছিল ৬টা পয়েন্ট, ওরা আবেদন করছে সমাবেশ করার, এবং গভর্নমেন্ট কিন্তু 10:30টার দিকে যতদূর আমার মনে পড়ে যে অনুমতি পাইছে, কিন্তু আপনি সন্ধ্যা পর্যন্ত সমাবেশ করেন। পুলিশ যদি গুলি না করতো তারা সুন্দরভাবে বিবৃতি দিছে যে হেফাজত সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের হলো সমাবেশের অনুমতি, কিন্তু রাত ১১টা পর্যন্ত পরে ডিএমপি রিকোয়েস্ট করছে তাদের চলে যাওয়ার জন্য। যখন যায় নাই তখন বাধ্য হয়েছে তাদেরকে সহায় দেওয়ার জন্য। চাবিলাকে খুলে এবং তারা কি করছে, এই লোক প্রচার করলে আপনার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এই কারণে এই জিনিসগুলো প্রচার করে নাই। ইলেকট্রনিক মিডিয়া দিগন্ত সামলানোর কোনো ডাকলো কেন, মিডিয়া বন্ধ কেন, মিডিয়া চ্যানেল কেন বন্ধ কেন, মিডিয়া বন্ধ করছে দিগন্ত টেলিভিশনে যারা মিডিয়া লোক তারা সবকিছু বলে দিচ্ছে। সংবাদ দ্বারা এবং কোন অনুষ্ঠান দ্বারা দেশ এবং জাতির ক্ষতি হয়, সেই চ্যানেল থাকার কোন রাষ্ট্রীয় অধিকার কোনো ক্ষতি দেওয়ার কারণে দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল, এই জন্য সরকার বাধ্য হয়েছে এটা করার জন্য। আচ্ছা এবার দাঁড়ান, এবার আমি আপনাদের একটা কথা বলি। ধরেন টিভিটা বন্ধ না করে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারতো না, সরকারের প্রশাসক নিয়োগ করতে পারতো না? সরকার বন্ধ না করতো তাহলে দেশের যে অবস্থা হইতো আরো বেশি ক্ষতি হতো। ৪০০ লোক না তো, ওই পরিস্থিতির উপরে গভর্নমেন্টের হাতে আর বিকল্প কোনো পথ ছিল না ওই মুহূর্তের জন্য। কেননা ওরা আরো উস্কিয়ে দিত, এই জামাত বিএনপি এবং হেফাজতকে ওরা আরো উস্কিয়ে দিত। যেটা হয় নাই ঢাকাতে ওরা সেটাও প্রচার করতো, যে কারণে গভর্নমেন্ট টোটালি আপাতত বন্ধ রাখছে। তার মানে তো এটা অনন্তকাল বন্ধ থাকবে সেটাও চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। হাজার লোক মাইরে ফেলাইছে, ওটা জনগণ দেখবে, আওয়ামী লীগের ভোট ছুটে যাবে। বর্তমানে গভর্নমেন্ট যেটা বলবে সেটাই। পুলিশ প্রশাসন গভর্নমেন্টের কথা আসলে 64টা জেলায় প্রশাসন নিয়োগ করা হয়েছে। ডিসিএসপি থেকে ডিসিএসপি থেকে সব পুলিশ প্রশাসন হুকুমের গোলাম। একজন বলেন, সরকারের প্রতি তো প্রশাসনের কর্মকর্তা কর্মচারীর আনুগত্য প্রকাশ করতে হবে। গভর্নমেন্ট যা বলবে সেটা তো তাদের মানতে হবে। ডেফিনেটলি এটা কোনো বিকল্প নাই।
এটা তো বিকল্প কোনো নাই। বিকল্প কোনো কিছু নাই। এটা বলে লাভ কি? হ্যাঁ হ্যাঁ বলেন। তারা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, তারা গভর্নমেন্টের তারা অর্ডার ফলো করবে না? অর্ডার ফলো করে তারপরে গুলি করে মারিয়ে না, ফেলবে না, না? আপনারা তো কোনো কথা বলেন না। কোথায় মারছে? প্রশাসন। আপনারা- আপনারা মিছিল করতেছেন। আপনি তো মুখস্থ বলতেছেন। না, মুখস্থ। না, আপনার হাতে কোনো ডকুমেন্টস আছে? গণজাগরণ ওঠেন না কেন? সেদিনকে হেফাজত আর জামাত যে ধ্বংসলীলা ঢাকাতে করছে, দাঁড়ান, ওই গণজাগরণ মঞ্চকে এখন পাটখুরি ভাঙছে ঢাকা শহরে, কোথাও কেউ বলতে পারবে? প্রমাণ আছে তার কোনো? আছে কোনো প্রমাণ? একজন বলেন পুলিশ, ওনাকে আবার বলে পুলিশ। হ্যাঁ, বলেন। তারা যদি আওয়ামী লীগের বড় বড় নেতাদের কাছ থেকে টাকা পায়, বিরিয়ানির প্যাকেট পায়, পুলিশ প্রশাসনের 80 লক্ষ টাকা থাকে, দিয়ে প্রথম তাহলে মিছিল তারা কিভাবে? কিভাবে তারা পাকড়ি আরে মারে? হেফাজতে তো খালেদা জিয়া বলল রাত্রি 9টার সময় যে ঢাকা জেলা বিএনপি এবং মহানগরী বিএনপির নেতা কর্মীরা হেফাজতের পিছনে দাঁড়াও। আমার গেটদার নেতারা পর্যন্ত তাদের জন্য ওই খাবার নিয়ে গেছে। যদি গভর্নমেন্ট স্ট্রিক্টলি ব্যবস্থা না নেয় ওই দিনকে, এই ব্যবস্থা না নিলে ঢাকা শহর থাকতো না। এই জন্যই তো। আর ওই দিনকে খালেদা জিয়ার স্বপ্ন 48 ঘন্টার আলটিমেটাম, হেফাজতের এই ঢাকা অবরোধ সবকিছু মিলে এই দেখতেছে পরের দিনকে সকালবেলা আমরা রাষ্ট্রীয় ক্ষমতায়, যখন খালেদা জিয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে সবাই চুপ হয়ে গেছে। আমরা দক্ষিণবঙ্গের পুরুষ, আমরা মানুষ। আমার দক্ষিণবঙ্গলে যে ওই যে পদ্মা সেতু হইতে ছিল সেই সেতুকু এটা হলো প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার। আরেকটা ইশতেহার ছিল তার যুদ্ধাপরাধীর বিচার। যুদ্ধাপরাধীর বিচার কি হইতেছে? মানবতা বিরোধী অপরাধের বিচার হইতেছে। আমার শেষ হোক। এই যে আবুল হাসান আবুল হোসেন, এই যে টাকা পয়সা ভাগযোগ করে খাই হেলাই দিলেন, ঠিক করলেন না করলেন, পরবর্তীতে আপনারা মনে করছেন যে আপনারা যেমন খাইছেন আসবি কোন ওটা কোনো ঘটনা নাই। ব্রিজ কো মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়েছেন, এই দক্ষিণ বাংলার মানুষ ওই হাসিনার আর ভোট দিবে না। ওই চিন্তা ভাবনা করে আর লাভ নাই, আর লাভ নাই। ওই যে সুরেন্দ্র সেনগুপ্তের ওই যে বস্তা ভরা টাকা পাবলিক সব দেখছে, আয়নার মধ্যে সব লাগা। সাংবাদিক ভাই, ভাই, আমি বলি, পাগল হলো, মাটি চাইতে খাইছে, সেটা তার খাইতে পারতেছে না, এই জন্য পাগল হয়ে গেছে। আমি একটু বলে দিতে চাই। ফরিদপুরের একটা ভাই, সন্ত্রাস নাই ভাই। আপনাদের কাছে হ্যাঁ বলুন। পদ্মা সেতুর ব্যাপারে হ্যাঁ, আমার বলেন। ভাই প্রশ্ন করছে হ্যাঁ যে কেন হইতেছে, রাইট। এবং এখানে নাকি দুর্নীতি হয়েছে। কিন্তু আমার কথা হলো আন্তর্জাতিক 3টা দাতা সংস্থা, হ্যাঁ বিশ্ব ব্যাংক, এডিবি এবং জাইকা, এবং আইডিবিও আছে। আইডিবিও আছে না? হ্যাঁ। যাই হোক, তাহলে 4টে দাতা সংস্থা আমাদের পদ্মা সেতুতে অর্থায়ন করতে ইচ্ছুক এবং তারা সেই কন্ডিশনে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। হ্যাঁ কানাডার আদালতটা বলছে যে এখানে দুর্নীতির চেষ্টা হয়েছে, কিন্তু যে সংস্থায় কেউ একটা টাকা দেয় নাই পদ্মা সেতুর জন্য, এখনো কোনো অর্থ ছাড় দিছে, সেখানে দুর্নীতি কিভাবে হইলো? এখন যে কথাটা আইছে এদের বিরুদ্ধে বিশ্ব ব্যাংক যে কয়টা কন্ডিশন দিছে, হ্যাঁ। যেমন যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে সরাই দেওয়া হয়েছে, অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান সাহেবকে সরাই দেওয়া হয়েছে, তাইলে তারা যা চাইছে সেতু বিভাগের সচিবকে সরাই দেওয়া হয়েছে, এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশনের মাধ্যম দিয়ে এটা তদন্ত হচ্ছে। এখনো তদন্তর পর্যায়ে রয়েছে, এখনো তদন্তর পর্যায়ে রয়েছে। ফাইনালি তদন্ত রিপোর্ট এখনো দুর্নীতি দমন কমিশন জমা দেয় নাই। ঠিক আছে কিনা? তাহলে আমরা আগেই কিভাবে বলি একজন লোককে যতক্ষণ পর্যন্ত সে আদালত দ্বারা প্রমাণিত না হবে যে সে চোর, ততক্ষণ পর্যন্ত আমি কিভাবে বললাম যে এই সৈয়দ আবুল হোসেন চোর? দুর্নীতি যদি না হতো তাহলে আবুল হোসেন রে পদত্যাগ কেন করলো? এবং এই আবুল হোসেনের কারণে জননেত্রী শেখ হাসিনার কারণে আমরা স্বপ্নের সেতু, দক্ষিণ বাংলা স্বপ্নের সেতু, যে পদ্মা সেতু আমরা পেলাম না। এবার আমি বলি, আবুল হোসেনের কারণে। এটা হচ্ছে তদন্তের পরে আদালত যদি রায় দেয় তার বিরুদ্ধে তদন্ত দিছে। হ্যাঁ, দুদকের উপর আপনার প্রশাসনের যে চাপ, হ্যাঁ, সেভাবে আপনার তারা রিপোর্ট দিছে, কিন্তু তাকে যদি ধরতো আপনি অবশ্যই আগাইতো। কোন প্রশাসনের কোন স্তরেই উনাদের কোনো আস্থা নাই। উনাদের আস্থায় একটা জায়গা জন্মাইছে, সেটা কোথায়? তত্ত্বাবধায়ক সরকারের দাবি। তারা এখনো কোনো তদন্ত রিপোর্ট দিল না, তার আগেই উনাদের আস্থা হারাই গেছে। ওকে দাঁড়ান, হ্যাঁ ওনার একটা কথা বলুন। হ্যাঁ বলেন। হচ্ছে দুর্নীতি আপনার এই যে আপনার সুরেন্দ্র সেনগুপ্ত, যিনি ছিলেন রেল মন্ত্রী, 70 লক্ষ টাকা আপনার বিজিবি হেডকোয়ার্টারে পাওয়া গেল। আপনার তাকে কেন পদত্যাগ না করে দপ্তরবিহীন মন্ত্রী বানালো? এটা আমার কাছে দুঃখ লাগে, জাতির কাছে দুঃখ লাগে
যে একটা চোর মন্ত্রী তার কেন আবার দপ্তরবিহীন মন্ত্রী বানালো? ধরেন পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে কি হয় নাই, হোয়াট এভার ইট ইজ, আমরা সবাই চাই পদ্মা সেতু হোক। ওই পঞ্চগড়ের লোকটা কিন্তু চায় বাংলাদেশে পদ্মা সেতু হোক। আর আমরা যারা ফরিদপুর গোপালগঞ্জের লোক আছে তারা তো অবশ্যই চাই। দক্ষিণবঙ্গের সবাই আপনারা কি মনে করেন যে সামনে এই যে পদ্মা সেতুর নির্মাণ কাজ যদি ওভাবে শুরু না হয় তাহলে রাজনীতির উপর একটা প্রভাব আছে, স্থানীয় রাজনীতির উপর? যদি মনে করেন যে এই পদ্মা সেতু এই গভর্নমেন্টের আমলে স্টার্ট না হয়, মূল Start সেতু না হয়। মূল সেতু হ্যাঁ, মূল সেতুর স্ট্রাকচারের কাজ শুরু না হয় বা একটা পর্যায়েও যদি এরা না নিয়ে থুয়ে যাইতে পারে তাহলে তো অবশ্যই ভোটের রাজনীতিতে একটা প্রভাবের পড়বে, বিশেষ করে দক্ষিণবঙ্গের রাজনীতিতে। আমি মনে করি না যে প্রভাব পড়বে। আচ্ছা, আপনি মনে করেন না প্রভাব পড়বে? আচ্ছা, তাহলে ওনার কাছে আবার জিজ্ঞেস করি, আপনি প্রভাব মানে কি ধরনের প্রভাব আপনি মনে করেন? এটা জাতির আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে দক্ষিণবঙ্গের লোকজনের এটা হৃদয়ে ধারণ করছে দীর্ঘদিন যাবত মাওয়া পদ্মা সেতু হবে। আমরা তখন থেকেই ধরে নিয়েছি যে পদ্মা সেতুটা দক্ষিণবঙ্গের এই মাওয়া এলাকায় হবে। এই যে ধারণটা আমাদের ভিতরে জন্মাইছে, এটা খুব এখন না ইম্পর্টেন্ট। হলে তো আমার ভিতরে একটা ইফেক্ট করবেই। স্বপ্নের পদ্মা সেতু শেখ হাসিনার অঙ্গীকার ছিল, এটা যদি আপনি পূরণ করতে না পারে তাহলে তাদের ভোট আপনার তারা তাদের যে ভোটের রাজনীতিতে একটা প্রভাব আছে। প্রভাব আছে। আচ্ছা, তাহলে দেশে যদি ভাই দেশে যদি অভাব অনটন থাকতো তাহলে একটা সান্ত্বনা দেওয়া যেত। দেশে অভাব অনটন বা দুর্যোগ দুর্বিহন ঝড় বৃষ্টি হয়ে গেল, মেলা সিরল হয়ে গেল, ওই যে কোটি কোটি টাকা খরচ করছে সরকার, সেটা আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে যেটা হওয়ার প্রতিদিনই কথা, ডেভেলপ করছে। এটা হওয়া জিনিস, তাই না? উনি আইসে সারিতে শুরু করলো, তাই না? সেই হওয়া জিনিস রে ওনার মন্ত্রী রে কি করে বিশ্ব ব্যাংক সেখানে বলি, আমার মনে দুঃখ, আমি একজন ব্যবসায়ী, আমি প্রত্যেকদিন ঢাকা যাবো, প্রত্যেকদিন মালের অর্ডার দেবো, প্রত্যেকদিন আমি বাড়ি আসবো। একটা জিনিস বলি যে কনস্ট্রাকশনের পেছনে রাজনীতি নীতি, আবার দেখি যে কিছু কিছু কনস্ট্রাকশনে যে ভেঙে পড়ে, যেমন রানা প্লাজা, এর পেছনে তো রাজনীতি কাজ করছে, তাই না? হ্যাঁ, রানা প্লাজা ভাই, আমি বলি আপনাকে। এর পিছনে রাজনীতির থেকে যাদের এটা তত্ত্বাবধান করার কথা, যাদের দেখার কথা, মনিটরিং করার কথা, তাদের দ্বারা হইছে বেশি ক্ষতি। আচ্ছা, আপনি রানা প্লাজা দেখেন, রানা প্লাজা আপনি কাগজ কলম দেখেন, কোন সরকার আমলে রানা প্লাজা অনুমোদন দিছে? কোন সাগরে? এবং এই রানা কি করতো, রানার বাপ কি করতো, এটা আপনার খুদাই দেখেন। এই মুরাজ্জং আশ্রয়ে আপনার রানা ক্যাডার হয়েছে, এই অবৈধ জায়গা দখল করে নিছে, বিল্ডিং উঠেছে। বর্তমানে যে রাজনীতির বিষয়গুলো চলছে, একদিকে সংলাপের কথা আসতেছে, তত্ত্বাবধায়ক সরকার আসছে, আপনাদের স্থানীয় যে রাজনীতি, এই রাজনীতি তো নিশ্চয়ই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ইস্যুটা আসতেছে। জি, আসে না? এখানে আপনাদের মন্তব্যটা কি, বা আপনাদের মানে এই সংলাপ এবং তত্ত্বাবধায়ক সরকার এবং স্থানীয় যে রাজনীতি মিলে আপনাদের অবস্থানটা কি? আপনার মনে করেন বর্তমান যে পরিস্থিতি, আপনার সুষ্ঠু নির্বাচন নেত্রী মনে করেন আপনার খালেদা যে মনে করছেন সুষ্ঠু নির্বাচন হইতে হলে আপনার তত্ত্বাবধায়ক সরকার দরকার। যেমন নেপালে আপনি একটি নির্বাচন হবে, সেটাও তত্ত্বাবধায়কের মাধ্যমে হবে। তা বাংলাদেশে কেন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে না? নিশ্চয়ই জননেত্রী শেখ হাসিনা বুঝছে যে আমাদের পরিস্থিতি খারাপ, আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এই তত্ত্বাবধায়ক ইস্যুটা তারা আনছে না। আচ্ছা, আমি যদি বলি এভাবে, উল্টাভাবে যদি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করে থাকেন যে আমরা সেই পর্যায়ে উঠে গেছি যে আমাদের আর তৃতীয় ব্যক্তির আগে না নির্বাচন করা, অবশ্যই এটা একটা গণতন্ত্র দেশ, এটা একটা গণতন্ত্র দেশ, গণতন্ত্র অধিকার আছে। আপনি ক্ষমতা নির্বাচিত সরকার আপনি 5 বছর থাকবে, 5 বছর পরে নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ একজন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অধীনে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন। আচ্ছা, নির্দলীয় নিরপেক্ষ বলতে আমি এটা প্রশ্ন, আমার এখানে প্রশ্ন, নিরপেক্ষ বলতে কি বোঝায়? ওই লোকটা ভোট দিবে না? 90 সালে যে আমাদের চাইছিল সেটা দেখলাম না। আমাদের প্রথম জাতির সামনে পরিষ্কার করতে হবে মাননীয় বিরোধী দলের নেত্রীকে আমি কি চাই। উনি প্রথম চাইছে সংলাপের প্রস্তাব, মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীকে সংলাপের প্রস্তাব দিচ্ছে, আসেন আমরা এক জায়গা বইসা, যে কোনো জায়গায় যে কোনো জায়গায়, পার্লামেন্টের ভিতরে হইতে পারে, পার্লামেন্টের বাইরেও হইতে পারে, যে কোনো জায়গায় আসেন শেষ করুক, আমরা আলোচনার টেবিলে বইসা এইটার একটা সমাধানের পথ খুঁজি। আগামী নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে এবং কোন পদ্ধতিতে গেলে অন্য কোনো শক্তি আসবে না ক্ষমতা, আর উনার কেন বর্তমান সরকারের প্রতি অবিশ্বাস আসলো আমি কোনো কারণ দেখি না। এই গভর্নমেন্টের আমলে বাংলাদেশে 5000-এর মতন ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, সংক্ষেপে বলেন, সময় কম, কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, কয়েক শত পৌরসভার নির্বাচন হয়েছে, বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগ পরাজিত হয়েছে, ইভেন কয়েকটা জাতীয় সংসদ নির্বাচনে উপনির্বাচন হয়েছে। কোথাও ওনরা কোনো কথা বলার সুযোগ পায় নাই।
এবং 100% নিরপেক্ষভাবে প্রত্যেকটা নির্বাচন হয়েছে, যে কারণে আওয়ামী লীগের কয়েকজন প্রার্থী উপনির্বাচনে হারিয়ে গেছে। তাহলে এখন উনাদের অবিশ্বাসটা কোথায় জন্মাইলো যে এই গভর্নমেন্টের আমলে কেন কি কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না? ওকে, বুঝলাম। এর ব্যাখ্যাটা ওকে, কোথায়? এই ওই যে বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেব সংলাপের প্রস্তাব দিচ্ছে, সংলাপে আপনি ইস্যু তো থাকতে হবে, আমরা কোনো এজেন্ট থাকতে হবে। আমরা মনে করেন কোথাও কমিটি করতে করলে ওটা কমিটি আপনি স্কুলে কোনো নোটিশ করতে হয়, বিষয়বস্তু কি এটা বিভেদ, এরকম প্রত্যেকটা ইস্যু থাকতে হবে। তো এটাও আপনি ইস্যু থাকতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করতে হবে, ইস্যু তো নাই, ইস্যু নাই, কোন ইস্যু নিয়ে আলোচনা করবে? আর আপনি যে ইউনিয়ন পরিষদের নির্বাচন করছেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন আর জাতীয় সংসদের নির্বাচন অনেক পার্থক্য। উনি একটা প্রশ্ন করছিল, সেই প্রশ্নটার উত্তর কিন্তু এখনো পাই নাই। সেটা হলো উনি একটা কথা বলছিলেন যে এত কিছুর মধ্যে কি প্রয়োজন হলো, কেন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনটা আসলো, কারণ নির্বাচন তো অনেকগুলোই সুষ্ঠু হয়েছে। উনি দাঁড়ান, উনি এই প্রশ্নটা করছেন, এই প্রশ্নের উত্তরটা দেন। ও ভাই, আপনি তো চার দোকানে চা খাইতেছেন ফুলবাড়ি বাজার। হ্যাঁ, ঢাকার সংসদ থেকে শুরু করে এই ফুলবাড়ি বাজার পর্যন্ত এই যে আমরা যে এরকম করতেছি, সারা বাংলাদেশের মানুষ এরকম ঝগড়া করেই মরতেছে। বিধায় এই তত্ত্বাবধায়ক ছাড়া এই দেশে কোনো সুস্থ নির্বাচন সম্ভব না। কেন না? নির্বাচন হবে না। কেন না মানে রাজনৈতিক বসে থেকে যদি আপনি পুলিশের হুকুম চা দিতেছে, তাই এই যে আপনার সাথে কথা কইতেছি, রাইতে বেলা বাড়ি গেলে আমার পুলিশ এসে আমার অ্যারেস্ট করে নিয়ে যেতে, সেরকম হইতে পারে। আপনার গেটদার থেকে এ পর্যন্ত 4.5 বছরে কয়জন ছেলেকে এরকম রাতের অন্ধকারে এই গেটদার থেকে কয়জন লোককে পুলিশ ধরে নিছে? এই কথার উত্তর দেন, এই কথার উত্তর দেন। আতিক ভাই বললো যে কয়জন ধরে নিছে। আপনি গণতন্ত্রের দেশ বাংলাদেশ, গণতন্ত্রের দেশ, গণতন্ত্রের দেশে কোনো অধিকার নাই বিএনপির কার্যালয় আপনি অফিস ভাঙ্গা তাদেরকে ধরে নিয়ে দেবে। এটা কোথায় চলে গেল? এটাই আছে, তাদের কেন ধরলো? তাদের কেন ধরছে? কেন ধরবি না থাকো? তাও হত্যার আপনি গাড়ি বের করেন কেন? হত্যার মানে কি? আমি হত্যার মানে কি? হত্যার মানে কি? পার্টি অফিসের ভিতরে গ্রেনেড বল সে পার্টি অফিসে যাবে, পুলিশ তো এগুলো খুঁজে বাইর করবে। ভাই হরতাল মানে কি? গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট বন্ধ থাকবে, সবকিছু বন্ধ থাকবে। হরতাল মানে কি? গাড়ি কেন চলে? গাড়ি কেন চলে? জনগণ এখন আর মানে না। জনগণ মানে না। না না মানে না। পুলিশ রাজপথে দেখি তো প্রচুর গাড়ি চলে, প্রচুর গাড়ি চলে। আপনারা গাড়ি চালাইতেছেন। এই ট্যাবলেট আওয়ামী লীগের যারা ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডার, ওরাই আপনার গাড়ি ধরাই দিয়েছে, আগুন ধরাই দিয়েছে, নাম পড়তেছে ওকে, দাঁড়াও। নেতা কর্মীদের সব জেলে ঢুকাইছেন। ইলিয়াস আলীর গাইড করে রয়েছে। বড় বড় নেতা যারা 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 আন্দোলন করবে তাদেরকে মিথ্যা মামলা দেয়া জেলে ঢুকাইছে। এটা গণতন্ত্রের দেশ, আমার অধিকার আছে রাজপথে মিছিল করার জন্য। ধরাই দিবেন কেন? ধরাবেন ভালো কথা। এই যে ফরিদপুরে আপনাদের স্থানীয় সমস্যা বলে আপনাদের কোন জিনিসটাকে সবচেয়ে বেশি? কোন জায়গায় দুর্নীতি হচ্ছে না, মাদক দ্রব্য না মাদক দ্রব্য আমার এরিয়ার মধ্যে কোনো মাদক দ্রব্য নাই। আচ্ছা, তাহলে তো খুব ভালো। আপনারা কি একমত? উন্ডাও স্বীকার করে কিন্তু সরকার সত্য বলবে। উনাগো আমলে মানুষ উন্ডাও স্বীকার করে। উনাগো আমলে ফরিদপুরে মানুষ শান্তিমতো আসতে পারতো না বাজার ঘাট নিয়ে। ওটা তো আমি বলি নাই। না বিশেষ করেন বলেন। বিশেষ করেন সরকারের আমলের প্রশাসনিক কথা। সামাজিক সমস্যা কি আমরা যা দেখতেছি ঘুরে ঘিরে কথা বুঝতেছেন না, তাতে কামাল ইবনে ইউসুফ ভোটে ফার্স্ট হয়েছে, বিদায় সেই ঠ্যাং দিয়ে ঝুলাইতেছে আর কইতেছে খামাকা কোনো আন্দোলন কোনো ঘটনা নেই, তোমরা সবাই ঘরের মধ্যে ঘুমাও। ও এই জন্য বেড়ে যায় না, কোনো বাইরে বুড়ে নাই, কোনো জেলখানা উনি এত নিশ্চিত কিভাবে? নিশ্চিত উনি কিভাবে এত নিশ্চিত? উনি কি আমরা জনগণ আমরা যাই না। খন্দকার সাহেব তো অনেক কিছু করছে, আমি দেখলাম এই যে রাস্তা আগে 2 লেনের ছিল, আমি লাস্ট যখন আমি তো কথা কই ওই যে আপনি এর আগে কি 1 বছর আইছেন এই ফরিদপুর শহরে? হ্যাঁ ওই জায়গায় দেখছেন নাকি হাসিনা মেডিকেল কলেজে গেলে? হ্যাঁ ফরিদপুর মানুষের দুর্ভাগ্যকে কাইটে দিয়া উনার নিজের নাম লেখছিল। বিদ্যুতের খাম দেখাইয়া লাইন না দিয়ে যাইতে পারে নাই, টাকা খেয়ে গেছে। উনাগুলো তারেক জিয়া এখনো বাংলাদেশে আসতে পারে নাই। আমরা তো কোনো ইলেকশন দেই না। চাকরি দরকার একজন 5 টন কম
না 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 ওই যে কি গমের কথা কি বলে গমের অভিযোগ আরে ওরে বাসা উনারে বলেন ওরে বাসার বাইরে আইসা দেখে কি ওই ছেলে আমি চাকরির দোকানে বসে না করবে বললাম কি আর কবি খাও ফোন দিয়ে দিছে পরে আবার ফিরে গেছে আরে কাজ করে খাইছে দিলে আমারে তুমি আগে তার ঘরে বসছিল তার ক্ষমতা করে না এই যে দুই নেতা বসে দর্শকদের উপরে মসজিদ মন্দিরের টাকা মাইরে খাইছে ভালো থাকুন সুস্থ থাকুন আমি দূরে যাবো না বাজারে নতুন করে চায়ের লুটপাট করে খাওয়া